চারিদিকে অন্ধকার, যেন অন্ধকারের মধ্যে কেউ যেন অন্ধকারকে আরো কালো রঙে রং করেছে। তাই সামনের দৃশ্যগুলি কোথায় যেন গা ঢাকা দিয়ে লুকিয়ে রয়েছে। চাঁদের হালকা মৃদু আলোতে এই চাপা কালো অন্ধকারকেও হার মানিয়েছে আজকের এই চাঁদ। চাঁদের এই আলোতে মাঠের ওই প্রান্তে একটি পথিকের মতো কারো জন্য অপেক্ষা করছে একটি মাটির বাড়ি। এমন সময় কোথা থেকে একটি ছেলে এসে, বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো? দরজাটা খোলো। বাড়িতে কেউ আছো? এরকম নতুন নতুন হাড়িম করা মতো স্টোরি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে এই ছেলেটি এই বা কে? তিনি কেনই বা এসেছিলেন এত রাত্রে এই বাড়িতে? আসলে কি হয়েছিল তার সঙ্গে? সম্পূর্ণ কাহিনীটি জানার জন্য চোখ রাখুন আমাদের এই ভিডিওতে। সালটা ছিল 1950, 1 জানুয়ারি। সারা বিশ্বের মানুষ যখন নতুন বছর আনন্দে মেতে উঠেছিল, ঠিক তার ওদিকে একটি জাহাজ মাঝ সাগরে কাঁপতে কাঁপতে কোথায় যেন হারিয়ে যায়। কথাই বলে না, যার কপাল ভালো তার সব ভালো। তাই আজ আমরা এই জাহাজটিকে ডুবতে যাওয়ার ফলে এখানে দুজন নরতাজা যুবকের প্রাণ দেখতে পাচ্ছি। ইনি হলেন বাঁকুড়া জেলার সায়ন গুপ্তা। পেশাতে তিনি ছিলেন একজন পুরনো জাহাজ সাফাই কর্মী। তার পাশে যিনি সমুদ্রের জলের সঙ্গে যুদ্ধ করছেন নিজেকে বাঁচানোর জন্য, ইনি হলেন জয়প্রকাশ। সবে মাত্র জাহাজে একটি নতুন জব পেয়েছে, 2 দিন আগে এই তো জয়েন করছে। জয়প্রকাশ বলে উঠল, ভাই আমি আর পারছি না এইভাবে সাঁতার কাটতে। সায়নও প্রায় সেই অবস্থা। দুজনে এই জীবন যুদ্ধে দুটি প্রাণকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এদিকে প্রকৃতির খেলাও যেন মেতে উঠেছে, জলের ঢেউ যেন অতি আনন্দে মেতে উঠেছে। যেন মনে হয় অনেক দিন যেন আনন্দই পাইনি। এদিকে সূর্য মামা বলছে, আজ আমার সময় যে নেই, আজকে আমার ছুটি, আমি বাড়ি যাব। সূর্য অস্ত যাওয়ার আগে অবশেষে সমুদ্রের ধারে এসে পৌঁছিল। তারা কেউ জানে না এই জায়গাটি বা কোথায়। চারিদিকে ঘন জঙ্গল আর জঙ্গল। এদের মধ্যে কেউ যেন একজন তাদেরকে স্বাগত জানাচ্ছে। হালকা হালকা মৃদু বাতাসে তাদের শরীরটা একটু শান্তির অনুভব হলো। প্রকৃতির রাগ যেন শান্ত হয়ে এসেছে। হালকা কোথা থেকে ছুটে আসা মৃদু বাতাস যেন তাদের শরীরকে স্পর্শ করেছে, তাদেরকে যেন বন্ধু মানাতে চায়। আস্তে আস্তে পূর্ব আকাশে চাঁদ যেন একগুচ্ছ আগুন নিয়ে লাল হয়ে উঠেছে। এমন সময় জয়প্রকাশের চোখ গেল সেই দিকে। এই বন জঙ্গলের মধ্য দিয়েও একটি ছোট মেঠো পথ যেন তাদেরকে স্বাগত জানাচ্ছে। জয়প্রকাশের মুখে হাসি উঠল, ভাই, এই তো রাস্তা আমাদের জন্য অপেক্ষা করছে। তারা দুজনে লোকালয়ে যাওয়ার জন্য এই পথ ধরল। কিছুটা যাওয়ার পর সায়নের চোখে পড়ল একটি পুরানো পোস্টার। তাতে লেখা আছে, ওয়েলকাম মায়াবীর জঙ্গল।
এবং ছোট করে তার নিচে লেখা আছে সুসাইড ফরেস্ট। আমরা ছোটবেলায় সকলে প্রায় ঠাকুমা, পিসিমা, দিদিমা এনাদের মুখ থেকে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প এই জঙ্গলকে ঘিরে রয়েছে এবং পোস্টারের নিচে দুদিকে দুটি রাস্তা ভাগ হয়েছে। তারা দুজনেই হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা দুজনেই কোন রাস্তা দিয়ে লোকালয়ে যাবে, বাঁ দিকে না ডান দিকে? তো বন্ধুরা, এই মায়াবী জঙ্গলে জয়প্রকাশ এবং তার বন্ধু সায়ন গুপ্ত না থেকে যদি আপনারা থাকতেন, তাহলে বাঁ দিকের রাস্তা না ডান দিকের রাস্তাটা বেছে নিতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারা সিদ্ধান্ত নিল বাঁ দিকের রাস্তাটা। কিছুটা যাওয়ার পর তাদের সামনে একটি ছোট্ট বিড়াল ছানা তাদের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, এই চাউনি দেখলে কেউ কারো ভয় লেগে যাবে। অবশেষে বিড়াল ছানাটা আস্তে আস্তে সামনে এসে ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো। যাক, বিড়াল ছানাটা হয়তো আমাদের সঙ্গ নিতে চায়, তাই তারা দুজনে বিড়াল ছানাটাকে না তাড়িয়ে তাদের সঙ্গে নিল। এই জনশূন্য জঙ্গলে তারা দুজন ছাড়া আর কেউ নেই, শুধুমাত্র একটি বিড়াল ছানা। রাত্রিবেলা ছায়াযুক্ত জঙ্গল, এই বন্য পরিবেশে তারা দুজন সরু পথ ধরে যেতে লাগলো। এমন সময় বিড়াল ছানাটা কি যে হলো, সোজা বাঁ দিকে ছুটে পালিয়ে গেল। তারপর বাঁ দিকে দেখলাম একটি ছোট্ট মাটির বাড়ি। বিড়াল ছানাটা সেখানে যে বসে আছে। সায়ন ও জয়প্রকাশ সে বাড়ির দিকে এগিয়ে গেল এবং দরজা নক করল। কিছুক্ষণ পর একটি লণ্ঠন হাতে নিয়ে একটি বউ মানুষ বেরিয়ে এলো। তার হাতের এই লণ্ঠনের আলোতে যতটা চোখ পড়ল, তা দেখলে যে কেউ চোখ ফেরাতে পারবে না। হাত ও পায়ের রং পদ্মফুলের পাপড়িকেও হার মানাবে। তার শরীরের কাঠামোতে যে পুরুষ একবার তাকাবে, সে আর চোখ ফেরাতে পারবে না। সাক্ষাৎ যেন এক অপরূপ পরী। অবশেষে আমাদেরকে ঘরের ভেতরে মেঝোতে বসতে বলল। জয়প্রকাশ এমন ভাবে তাকিয়ে আছে সেই বউটার দিকে, তার যেন কত দিনের চেনা। উনুনে টকবক টকবক করে ভাত ফুটছে, ঝুড়িতে আলু, পটল, পেঁয়াজ, সবজি কাটা আছে, আর আছে মাংস। এমন সময় সায়ন জিজ্ঞাসা করল, এই যে ম্যাডাম, এখানে আপনি ছাড়া আর কে কে থাকে? সে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা নেড়ে উত্তর দিল, এই ভুতুড়ে জঙ্গলে কেউ থাকতে চায় না বাবু, আর যে থাকে সেই বুঝে। জয়প্রকাশ একটু মৃদু হাসিতে বলল, তাহলে বুঝি আপনি ভূতের রানী? মেয়েটা জয়প্রকাশের দিকে তাকালো। জয়প্রকাশ বলে উঠল, না মানে আমি একটু মজা করছিলাম। এমনিতেই আপনি খুব সুন্দর, আর ভূত, এই বর্তমান সময়েও তোমরা ভূতে বিশ্বাস করো। ভূত বলে কিছুই হয় না,
যত সব গল্প কথা। কেন জানি না, ভূত কথাটি শুনেই সায়নের মুখখানি গম্ভীর হয়ে গেল। তার মনে পড়ল সেই 5 বছরের পুরনো ভূতরে ভয়ঙ্কর ঘটনা। ইনি হলেন সায়নের দাদা। এনার নাম মানিক গুপ্তা। পেশাতে উনি ছিলেন একজন প্রাইভেট স্কুলের টিচার। মানিকের নেশা ছিল এক আলাদা দুনিয়ার সন্ধানে। মানুষের আত্মা, ভূত, প্রেত এসব নিয়ে তিনি রিসার্চ করতেন এবং তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তিনি তার নিজের ডায়েরিতে লিখে রাখতেন। নেগেটিভ এনার্জি মাপার জন্য বিভিন্ন গ্যাজেট নিয়ে তিনি বিভিন্ন হন্টেড জায়গাতে ইনভেস্টিগেশন করতেন। যেমন পুরনো হন্টেড হাউস, হোটেল, বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন হন্টেড হসপিটাল। একদিন তো ইনভেস্টিগেশন করতে গিয়ে কি যে হয়েছিল, রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। এইসব কাণ্ড দেখে বাড়ির লোকেরা তাকে অনেকবার বাধা দিয়েছিল, তা কিন্তু অনেক শোনেনি। দিনটি ছিল শনিবার। রাত্রিবেলায় মানিক একটি ভুতুড়ে বাগান বাড়িতে ইনভেস্টিগেশন করতে যায়। বাড়ির কাছে গিয়ে বিভিন্ন তিনি পরীক্ষা করতে থাকেন। তার বারবার মনে হয় যে তার পিছনে কেউ যে একজন তার পিছু নিচ্ছে। হঠাৎ পিছন ঘুরতে দেখে আর কেউ নেই। জানি না, আজকের দিনটা যেন তার গা ছমছম করছে। কিছুটা সামনে গিয়ে তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তার সামনে এক উড়ন্ত অবয়ব তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। তার শরীরটা একদম কুচকুচে কালো, বাতাসে উড়িয়ে দিয়েছে তার শরীরটা। এইসব দৃশ্য দেখে মানিকের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোতে পারে না এবং মাথা আস্তে আস্তে ঘুরতে থাকে, শুধু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় অবয়বটি মানিকের গলা টিপে ধরে। পরের দিন সকালে মানিকের লাশটা তাদের পরিবার নিয়ে চলে যায়। তো বন্ধুরা, মানিক অন্য দুনিয়ার অজানা কিছু রহস্য খুঁজতে গিয়ে দুনিয়ার থেকে তাকে চিরবিদায় নিতে হয়েছিল। এদিকে মায়াবীর জঙ্গলে সায়ন ও জয়প্রকাশ তারাই বা কি করছে? তাদের জীবনে কেই বা বিপদ আসছে? এইসব জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সায়ন ও জয়প্রকাশের সঙ্গে দেখা হচ্ছে পরের পার্টে।